এইভাবেই ট্যুরিস্টদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়, তারপর ওখানে ব্রিফ দেওয়া হয়। আসলে আমরা তো চারিদিকে শত্রু নিয়ে বাস করি, আর সব সুন্দর জায়গাগুলোই এই হিমালয়কে কেন্দ্র করে, আর সেগুলোই কোনো না কোনো দেশের বর্ডার। এই ফ্ল্যাগ মিটটা এখানে হয়, তখন চায়নার দিক থেকে গাড়ি করে সব আর্মি পার্সোনাল যারা আছে তারা আসে। আপনি আসবেন একজন পর্যটকের দৃষ্টিভঙ্গি নিয়ে, কিন্তু আপনি ফিরবেন এখান থেকে একজন ইন্ডিয়ান আর্মির ফ্যান হয়ে। প্রচুর বড়, প্রচুর ঠান্ডা, তার মধ্যে আর কি পর্যটকরা এই জায়গায় এসে এই লেকের সাথে নিজেদের বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন। এখানকার টেম্পারেচার হচ্ছে এখন -1 কি 2, আর ভূপৃষ্ঠ থেকে এই জায়গার উচ্চতা হচ্ছে প্রায় 15,000 ফুট। 20 মার্চ 2025 অরুণাচল প্রদেশে কাটিয়ে ফেলেছি 72 ঘন্টার কিছু বেশি সময়ে। আজকের এই দিনটা আমার মতো প্রত্যেকটা ট্যুরিস্টের কাছেই হয়তো বিশেষ, যারা অরুণাচল বেড়াতে আসে মূলত দুটো জায়গাকে দেখার জন্য, তাওয়াংয়ের বুমলা পাস আর মাধুরী লেক। অনুভূতিটা কিছুটা সেই রকম যখন আমরা প্রথমবার সিকিম যাই এবং আমাদের ট্যুর আইটেনারিতে থাকে ছাঙ্গু লেক এবং নাথুলা পাস, আর বরফ পেলে তো ট্যুর সার্থক। আলো ঝলমলে একটা সকাল দিয়ে শুরু হলো তাওয়াংয়ে আমার প্রথম দিন। জানলার বাইরে চোখ লাগতে নজরে এলো অদূরেই পাহাড়ের ওপরে শোভা পাচ্ছে তাওয়াং মনাস্ট্রি। ফ্রেশ হয়ে চলে এলাম হোটেলের ডাইনিংয়ে। চটপট সেরে ফেললাম ব্রেকফাস্ট। আইটেম হিসেবে ছিল ব্রেড, অমলেট, জ্যাম, কফি, আর সেই সঙ্গে আমাদের নিয়ে আসা কিছু ফলমূল। ব্রেকফাস্ট পর্ব শেষ করে পুরো দস্তুর শীতের পোশাক গায়ে চড়িয়ে চলে এলাম হোটেলের বাইরে, কারণ গাড়ি বেশ কিছুক্ষণ ধরে আমাদের অপেক্ষায়। 20 মার্চ 2025 তাওয়াংয়ে আমাদের প্রথম দিনের সকাল, আর আমাদের গন্তব্য হচ্ছে বুমলা পাস এবং মাধুরী লেক। সেই সাথে আরেকটা তথ্য দিয়ে রাখি, যে গাড়ি করে আমরা এসেছিলাম গতকাল তাওয়াংয়ে, আগের ব্লগে আপনারা দেখেছিলেন, সেই গাড়ি কিন্তু এই সাইড সিংয়ে যাবে না, অনেকটা সিকিমের মতো। এখানকার লোকাল গাড়ি নিতে হবে, তো আমরা এখান থেকে লোকাল গাড়ি নিয়েছি। আর সেই সাথে করতে হবে যে পারমিট, কারণ বুমলা পাস এবং মাধুরী লেক যাওয়ার জন্য পারমিট লাগবে। তো এই পারমিটটা কিন্তু আপনারা যে এজেন্সির সঙ্গে আসছেন তারাই করে দেবে। আর আজকের সকাল খুব সুন্দর, ঝকঝকে রৌদ্রোজ্জ্বল। গতকাল রাত্রে কীরকম কী ঠান্ডা ছিল আর বাইরে বুঝতে পারিনি, যাইও নি, আমি ঘুমিয়েও পড়েছিলাম তাড়াতাড়ি, প্রচণ্ড শরীর ক্লান্ত ছিল বলে। তাওয়াংয়ের সাইট সিন অর্থাৎ বুমলা পাস এবং মাধুরী লেক যাওয়ার জন্য হোটেল থেকে বেরোনোর সময়টা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ যদি ড্রাইভার আপনাকে টাইম দেয় সকাল 8টা, তাহলে 8টার সময়তেই তৈরি হয়ে বেরিয়ে পড়বেন। এর কারণ যখন আপনারা পারমিট করছেন না বা পারমিট করাচ্ছেন, সেক্ষেত্রে এদের এখানে সিস্টেম, বুমলা পাসের দিকে অর্ধেক গাড়ি যাবে আর মাধুরী লেকের দিকে অর্ধেক গাড়ি যাবে। মানে কেউ প্রথমে যাবে বুমলা পাস, তারপরে মাধুরী লেক আসবে, কেউ আবার আগে মাধুরী লেক যাবে পরে বুমলা পাস আসবে, নাহলে প্রচুর জ্যাম হয়ে যাবে। তার জন্য এখানকার প্রশাসন বা সিস্টেম এভাবেই গাড়িগুলোকে আর কি নিয়ন্ত্রণ করে, এভাবেই কিন্তু পারমিট অ্যালট করে। আমরা অ্যাপ্লাই করব, তারা পারমিট দেবে আমাদেরকে, এবং সেই হিসাব অনুযায়ী আমাদের বেরোতে হবে। যদি আমাদের আগে বুমলা থাকতো তাহলে আমাদের আগে বুমলা যেতে হতো, আমাদের যেহেতু আগে মাধুরী পড়েছে সেহেতু আমাদের আগে মাধুরী লেক যেতে হবে। অরুণাচল প্রদেশের ILP বা ইনার লাইন পারমিটের সঙ্গে এই বুমলা পাস যাওয়ার পারমিটের কোনো সম্পর্ক নেই। এই পাস ইস্যু হবে তাওয়াং থেকেই। যে হোটেল বা ট্যুর সংস্থার সঙ্গে আপনারা প্রোগ্রাম করছেন তারাই এই পারমিটের ব্যবস্থা করে দেবে। তাওয়াং থেকে বুমলা পাস সড়কপথে 34 কিলোমিটার, উচ্চতা এক ধাক্কায় বেড়ে যায় প্রায় 5000 ফুট, কারণ সমুদ্রপৃষ্ঠ থেকে তাওয়াং 10,000 ফুট উচ্চতায় এবং বুমলা পাস 15,200। প্রাকৃতিক পরিবর্তনটা নজরে আসবে উচ্চতা যতই বাড়বে। আর যাদের হাই অল্টিটিউড সিকনেসের সমস্যা রয়েছে তারা প্রয়োজনীয় মেডিসিন এবং অক্সিজেন ক্যান অবশ্যই ক্যারি করবেন। ব্যাপারটা হালকাভাবে নেবেন না, কারণ অক্সিজেনের সমস্যা আমারও হচ্ছিল। ঘন ঘন হাই ওঠা কিংবা ক্লান্তি ছাড়াই ঘুম যার প্রাথমিক লক্ষণ। তবে এই যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভরে গিয়েছিল। জানি না কেন এতদিন ধরে মন শুধুমাত্র কাশ্মীর কিংবা মানালিতে আটকে ছিল। উত্তর পূর্ব ভারতের শীতকাল যে এই জায়গা থেকে কোনো অংশে কম নয় তার প্রমাণ পাচ্ছিলাম এই যাত্রাপথের প্রতি মুহূর্তে। এই জায়গায় আসার পর মনে হবে হ্যাঁ আমাদের ট্রিপটা সার্থক। এত চারিদিকে বরফ, মানে যেটা আমরা চাই আর কি। তবে এই বছর যারা কাশ্মীর গিয়েছেন তারাও প্রচুর বরফ পেয়েছেন, যারা মানালি গিয়েছেন তারাও, যারা নর্থ সিকিমের সাইডে গিয়েছেন, ছাঙ্গু লেক, বাবা মন্দির এদিকটাতেও গিয়েছেন তারাও, আর যারা অরুণাচল আছে তারাও। মানে এই বছরটা হচ্ছে বরফের বছর। প্রকৃতি কোনোভাবেই কোনো পর্যটককে হতাশ করেনি। অধিকাংশ পর্যটকের গন্তব্য যদিও মাধুরী লেক, কিন্তু এই রাস্তায় চলার পথে নজরে আসবে আরও বেশ কয়েকটা ছোট বড় লেক। স্নোফলের কারণে এগুলো এখন সবই ফ্রোজেন, কিন্তু বছরের অন্যান্য সময় এই লেকগুলো সৌন্দর্য দেখার মতো, বিশেষ করে যখন চারিদিক সবুজ গাছপালায় ঢাকা থাকে। এই যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, বিশেষ করে আশেপাশের পাহাড়গুলোতে বরফ জমে আছে, শুধু রাস্তাটুকু পরিষ্কার, বাকি চারিপাশে আপনারা দেখছেন বরফ। আর যতগুলো লেক রয়েছে এখানে, এই রাস্তায় কিন্তু ছোটো বড়ো লেক রয়েছে, প্রত্যেকটা লেকের আবার নামও রয়েছে।
তো সেই লেকগুলো জমে আছে। এখানে যদি ড্রোন শট নিতাম না, অসাধারণ হতো, অসাধারণ ড্রোন শট হতো, দেখার মতো। কিন্তু এমনই একটা সমস্যা আমাদের দেশে না, যে আমাদের দেশে যে জায়গাগুলো সব থেকে সুন্দর না, সেই জায়গাগুলো ততই সেন্সিটিভ, চারিদিকে শত্রুতে ভরা। কাশ্মীরে গিয়ে, কাশ্মীর এত সুন্দর উইন্টার কাশ্মীর, সেখানে ড্রোন নেবো, ও পাশে পাকিস্তান। এখানে অরুণাচল এত সুন্দর জায়গা, এখানে ড্রোন শট নেবো, এত বড় বললে হবে জাস্ট লাইক এ হেভেন, পাশেই চীনের বর্ডার। আর এখানে যেখানে সেখানে ক্যামেরা বের করে ভিডিও করা মুশকিল, কারণ চারিদিকে রাস্তার একটু কয়েক কিলোমিটার অন্তর অন্তর হচ্ছে সেনা আউটপোস্ট। আসলে আমরা তো চারিদিকে শত্রু নিয়ে বাস করি, আর সব সুন্দর জায়গাগুলোই এই হিমালয়কে কেন্দ্র করে, আর সেগুলোই কোনো না কোনো দেশের বর্ডার। চারিপাশে এত বরফ না, নিজেকে গাড়ির ভেতরে আটকে রাখাই মুশকিল। বারবার মনে হচ্ছে একদম এক ছুটে গাড়ি থেকে নেমে বরফের সাথে নিজেকে মিশিয়ে দিই। অপূর্ব সুন্দর। অরুণাচল প্রদেশ প্রোগ্রাম আপনাদের করা উচিত, প্রত্যেকের করা উচিত। মানে আমি এতদিন ধরে করিনি, কিন্তু আজকে এসে ফিল করছি সত্যি এতদিন ধরে কেন করিনি। দুর্দান্ত জায়গা, দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য জিনিসটা এমনই না, যেটা যতই আমি ভিডিওতে দেখাই, যতই ছবিতে দেখাই, যতই মুখে বলি, এগুলো যথেষ্ট নয়। নিজে এসে নিজের চোখে দেখা, এটার একটা আলাদা কি বলবো গুরুত্ব রয়েছে। মানে আপনারা যখন আসবেন না অরুণাচল প্রদেশে, বিশেষ করে শীতকালে, এই যে এত বরফ দেখবেন না, মানে মন ভরে যাবে। মনে হবে এত জার্নি করে, এত টাকা খরচ করে এসেছি, এখানে আসার পর সত্যি মানে আমাদের বেড়াতে আসাটা সার্থক। আমি যদি আর মাসখানেক আগে আসতাম, যদি জাপানে না যেতাম, তাহলে এইসব রাস্তায় না তখন তো স্নোফল পেতাম, তাহলে এইসব রাস্তা তো বরফে ঢাকা থাকতো। কাশ্মীর যেভাবে ক্রাউডেড হয়ে গেছে না, এত জায়গা থেকে মানুষ কাশ্মীরে যায়, তো আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো সেদিক থেকে কিন্তু আমাদের অরুণাচল প্রদেশকে অ্যাক্সেস করা খুব সুবিধা, সময়ও কম লাগবে। আপনারা দেখছেন এই রাস্তা নাকি 12 দিন বন্ধ ছিল, এত বরফ ছিল এখানে। কাল থেকে রাস্তা খুলেছে, আর আজকে আমরা এসেছি। রাস্তা যে বন্ধ ছিল তার প্রমাণ আরও স্পষ্ট হলো যখন আমরা অনেকটাই নিচে নেমে এসেছি এই পাহাড়ি ঢালের পথ ধরে। এদিকে রাস্তাঘাটে তখনও কম বেশি বরফ জমে রয়েছে, আর দেখতে দেখতেই আমাদের গাড়ি এসে পৌঁছালো মাধুরী লেকে। যদিও এই লেকের আসল নাম সাঙ্গেস্টার লেক, লোকমুখে প্রচলিত নাম মাধুরী লেক। ওয়েলকাম টু সাঙ্গেস্তার। সময় বেলা 10:17। আমরা পৌঁছে গেছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,165 ফুট উচ্চতায় সাঙ্গেস্টার তাসো বা মাধুরী লেক সামনেই রয়েছে। চারিদিকে দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচুর বরফ, প্রচুর ঠান্ডা। তার মধ্যে আর কি পর্যটকরা এই জায়গায় এসে এই লেকের সাথে নিজেদের বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন। চলুন আমরাও সেই দৃশ্য ক্যামেরাবন্দি করি। প্রথমবারের জন্য এই মাধুরী লেক দেখার পর আমার যে অনুভূতি হলো সেটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করি। চারিদিকে পাহাড়ে ঘেরা একটা জায়গা, তার মাঝে এই লেক যেন তাওয়াংয়ের হিডেন জেম। বহু বছর আগে ভূমিকম্পের ফলে এই লেকের সৃষ্টি হয়েছিল। 1997 সালে কয়লা সিনেমার তানহাই গানের শুটিংয়ের পর এই জায়গা ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করে। পাহাড় থেকে নেমে আসা ছোট বড় ঝর্ণার জল এই লেককে নাব্যতা দান করেছে। ভারত এবং চীনের আন্তর্জাতিক সীমান্তের খুব কাছে হওয়ার কারণেই এই লেকে ফটোগ্রাফি করা নিয়ে কিছু বিধিনিষেধ রয়েছে। শীতকাল বলেই হয়তো এই লেকের কিছু কিছু অংশে এখনও বরফ জমে রয়েছে, যেখানে ছবি তোলার পর আগত টুরিস্টরা বেজায় খুশি। মাঝে মাঝে ধেয়ে আসা ঠান্ডা হাওয়া খুব কষ্টের সঙ্গে সহ্য করতে হচ্ছে, কারণ পাহাড়ে ঘেরা এই জায়গাটা তুলনামূলক অনেকটাই নিচু, যেখানে সূর্যের আলো পরিপূর্ণভাবে পৌঁছাতে পারে না। লেকের মাঝে ডালপালা পাতাবিহীন গাছগুলো লেকের সৌন্দর্যকে আলাদাই একটা মাত্রা এনে দিয়েছে। ফটোশ্যুট করার জন্য সত্যিই সেরা জায়গা, তবে অক্সিজেনের পরিমাণ কিছুটা কম। দারুণ লাগছে, দারুণ। অরুণাচলে কি প্রথমবার এসেছেন? এই প্রথম আসলাম। এখানে যত টুরিস্ট এসছে সবাই বলছে দুর্দান্ত লাগছে, স্বাভাবিক কথা, এত বরফ চারিদিকে পাহাড়ে ঘেরা। আর একটা কথা সবাই বলছে, সেটা হচ্ছে ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা। সত্যি জায়গাটা ভীষণ ঠান্ডা, হাওয়া দিচ্ছে মাঝে মধ্যে, আর ঠান্ডাও ভীষণ লাগছে। তো আপনারা যারা এখানে আসার প্ল্যান করছেন এই সময়, তারা কিন্তু অবশ্যই সাফিসিয়েন্ট শীতের পোশাক নিয়ে আসুন। বিশেষ করে মানে কান ঢাকার জিনিস বা হাতের গ্লাভস। আমার হাতের অবস্থা প্রচণ্ড খারাপ। তবে এই জায়গায় এসে আমি একটা কথাই বলবো, মানে আমাদের কথায় পয়সা শোধ। দুর্ধর্ষ জায়গা। এখন চারিদিকে বরফ পড়ে আছে, এক রকম সুন্দর। যখন বরফ থাকবে না, চারিদিকে গ্রিনারিস ব্যাপারটা থাকবে, তখন আরও সুন্দর। সিনেমার শুটিং হওয়ার পর থেকে জায়গাটা জনপ্রিয় হয়ে গেছে, মাধুরী লেক নাম হয়ে গিয়েছে। তবে প্রাকৃতিক সৌন্দর্য নিঃসন্দেহে ভালো। লেকের পাশেই রয়েছে ভারতীয় সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটি ক্যাফে। এই ক্যাফেতে যে সমস্ত খাবার কিংবা পানীয় পাওয়া যায় তার একটা তালিকাও রয়েছে। আর এই লেক ঘুরে দেখা কিংবা ফটোগ্রাফি করার জন্য আমাদের সময় দেওয়া হয়েছিল 45 মিনিট। সময় সকাল 10:52। সাঙ্গেস্টার টিএসও বা মাধুরী লেক দেখা এবং দেখানো সম্পূর্ণ। এবার আমরা যাবো হচ্ছে কিন্তু বুমলা পাস। আমাদের ড্রাইভার সাহেব বললো বুমলা পাস এখান থেকে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগবে। মাধুরী লেক থেকে এবারে আমাদের গন্তব্য ভারত চীন সীমান্তের বুমলা পাস। সিকিমে যেমন রয়েছে নাথুলা পাস, তেমনি তাওয়াংয়ে বুমলা পাস। সীমান্তের এত কাছে ট্যুরিস্টদের যাওয়ার অনুমতি হয়তো ভারতবর্ষের এই দুটো জায়গাতেই দেওয়া হয়।
বাকি কোনো জায়গাতে হয়তো এমন ব্যবস্থা নেই। মাঝে প্রেমগড় বলে একটা জায়গা রয়েছে, যেখানে পারমিট চেক করানোর পর বুমলা পাসের রাস্তায় এন্ট্রি হয়। এবারে রাস্তা আরও খাড়াই এবং রাস্তার কোনো কোনো জায়গা এমনই সংকীর্ণ যেখানে পাশাপাশি দুটো গাড়ি চলাচলের জায়গা নেই। 15,200 ফুট উচ্চতায় এই বুমলা পাসে অক্সিজেনের পরিমাণ কিছুটা কম হলেও বাইরে ঠান্ডা তেমনই চরম। এই রাস্তাতেও দেখা পেলাম দুই একটা ফ্রোজেন লেকের। বুমলা পাস যাওয়ার পথেই পড়বে যোগিন্দর সিং মেমোরিয়াল, যেটা কখনোই মিস করবেন না, কারণ 1962 সালের ভারত চীন যুদ্ধে এই যোগিন্দর সিংয়ের গুরুত্ব অপরিসীম। চুমি গাছসে হোলি ওয়াটারফল বলে আরও একটা জায়গা রয়েছে এই ভারত চীন সীমান্তে, তবে এই জায়গাটা দেখার জন্য হয়তো আলাদা করে পারমিট করতে হয় কিংবা আরও একটা দিন স্টে করতে হয় তাওয়াংয়ে, এমনটাই জানিয়েছিল আমাদের গাড়ির চালক। যদিও এই ব্যাপারে আমি বিশেষ খোঁজখবর করিনি। বুমলা পাস পৌঁছে কী অভিজ্ঞতা হলো এবারে সেটা শেয়ার করি, কারণ এই জায়গাতে ছবি তোলা নিয়ে অনেক রেস্ট্রিকশন রয়েছে। এটাই হচ্ছে বুমলা পাস, যেখানে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর পোস্ট, এবং ওই যে সবুজ রঙের যে বিল্ডিংটা রয়েছে ওখানে তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, প্রচুর রেস্ট্রিক্টেড। এবং কেউ যদি ক্যামেরা করে মানে ফটোগ্রাফি করে তার কিন্তু ফোন রান নিয়ে নেবে, এরকমই রেস্ট্রিক্টেড। তো ভেতরে একটা ক্যাফে রয়েছে, ওই ক্যাফেতে আপনারা টুকটাক ম্যাগি চা কফি খেতে পারবেন। তাছাড়া আপনারা যদি শীতের পোশাক কিনতে চান কিনতে পারবেন। ওটা হচ্ছে ওয়েটিং হলও। 50 জন ট্যুরিস্ট এলো, তো একজন আর্মি পার্সোনাল আছেন, তিনি কিন্তু সবাইকে নিয়ে যান হচ্ছে ওই সামনে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে ওখানে নিয়ে যান। অতুল্য ভারত, ইনক্রেডিবল ইন্ডিয়া, ওখানে গিয়ে একটা ব্রিফ দেওয়া হয়। 1962 সালে যে যুদ্ধ হয়েছিল সেই সব কিছু নিয়ে একটা এখানে ব্রিফিং দেওয়া হয়। মোটামুটি সব মিলিয়ে ঘন্টাখানেক মতো সময় লাগে, তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ব্রিফিংটা শোনে। এই যে ভারতের পতাকাটা উঠছে আর পাশে একটা এরকম লাল রঙের বিল্ডিং রয়েছে, তো এই লাল রঙের বিল্ডিংটায় আমাদের ভারত এবং চায়নার মধ্যে যে ফ্ল্যাগ মিটিং হয়, এখন চায়নার দিক থেকে গাড়ি করে সব আর্মি পার্সোনাল যারা আছে তারা আসে, তারা এখানে মিটিং করে। ভারতের দিক থেকেও কিন্তু এখান দিয়ে রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে কিন্তু তখন গাড়ি যায়, এবং খানিকটা যাওয়ার পরে ওখানেও একটা নীল রঙের বিল্ডিং রয়েছে, ওখানেও মিটিং হয়। বুমলা পাস ভারত চীন সীমান্তের বিপিএম পয়েন্ট, অর্থাৎ বর্ডার পার্সোনাল মিটিং পয়েন্ট। অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোলের ওই পারেই রয়েছে চীন অধিকৃত তিব্বতের সোনা শহর, সেটাও প্রায় এই সীমান্ত থেকে 43 কিলোমিটার দূরে। চায়না এবং ভারতের মধ্যে এই বর্ডার পার্সোনাল মিটিংগুলো হয় বছরের কিছু বিশেষ দিনে, যেমন 1 জানুয়ারি, 26 জানুয়ারি, 15ই আগস্ট, কিংবা চায়নার দিক থেকে 15ই মে বা 1 আগস্ট। উদ্দেশ্য দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সুষ্ঠু সম্পর্ক এবং স্থিতিশীলতা। এই মিটিংয়ের তারিখগুলো লিখে রাখা হয় সামনে রাখা পাথরের স্তূপে। আর এই জায়গা বারবার মনে করিয়ে দেয় 1962 সালের 20 অক্টোবর চীন সেনার এই বুমলা পাস দিয়ে ভারতের অরুণাচল বা সেই সময় নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সিতে আচমকা আক্রমণ। মনে করিয়ে দেয় যোগিন্দর সিংয়ের মতো ভারতীয় সেনার পরাক্রম এবং আত্মবলিদানের কথা। চীন সেনা যখন লাইন অফ কন্ট্রোল পার করে এই বুমলা পাসের রাস্তা ধরে তাওয়াংয়ের দিকে ধাবমান, তখন তাদের পরিকল্পনা বিফল করে দেয় ভারতীয় সেনার শিখ রেজিমেন্টের ব্যাটালিয়ন, যার দায়িত্বে ছিলেন সুবেদার যোগিন্দর সিং। 1962 সালের 23 অক্টোবর চীন সেনা ভারী মাত্রায় অ্যামুনিশন নিয়ে অ্যাটাক করল এই বুমলা পাসের টংপেংলা, কিন্তু যোগিন্দর সিং এই এলাকার ভৌগোলিক অবস্থান সম্পর্কে যথেষ্টই দক্ষ ছিলেন। সেনাবাহিনীর বাংকারগুলো এমন জায়গায় ছিল যাতে চারিদিক থেকে জবাব দেওয়া যায় এই চীনি হামলার। আগেও বলেছি 1962 সালে ভারতীয় সেনা যুদ্ধাস্ত্র এতটাও আধুনিক ছিল না এই উচ্চতায় যুদ্ধ করার মতো পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার, ছিল 303 রাইফেল এবং সাংঘাতিক মনোবল। প্রথম পর্যায়ে ভারতীয় সেনার সঙ্গে লড়াইতে চীনা বাহিনী রেজিমেন্টের প্রায় 200 জন চীন সেনা নিহত হয় এবং বাকিরা পিছিয়ে যায়, কিন্তু চীন সেনা আবারও ফিরে আসে সংখ্যায় প্রায় দ্বিগুণ হয়ে। এবারে তারা বিভিন্ন দিকে ছড়িয়ে গিয়ে ফায়ারিং করতে থাকে। একটা সময় পরে যোগিন্দর সিং ও তার পল্টনের অ্যামুনিশন ফুরিয়ে যায়। হেডকোয়ার্টার থেকে সাহায্য আসবে এমন কোনো আশা নেই বুঝতে পেরেই নিজের বন্দুকের বেয়োনেট খুলে খোলা ময়দানে চীন সেনার ওপর ঝাঁপিয়ে পড়ে ভারতীয় সেনা, একটাই স্লোগান মুখে নিয়ে, জো বলে সোনিহাল সত শ্রী আকাল। কিন্তু সংখ্যাগরিষ্ঠ চীন সেনার সাথে লড়াই করতে করতে যোগিন্দর সিং একটা সময় আহত হয়। শরীরের 8 জায়গাতে গুলিবিদ্ধ হয়েছিলেন যোগিন্দর সিং। তার উপর শুরু হয় চীন সেনার অত্যাচার। তার হাত এবং পায়ের নখ উপড়ে নেওয়া হয়। বন্দুকের বেয়োনেট দিয়ে তার 2 চোখ উপড়ে নেওয়ার পরও ভারতীয় সেনার কোনো তথ্য তার মুখ থেকে বের করতে পারেনি চীন সেনা। যোগিন্দর সিংয়ের সাহস এবং বীরত্বের জন্য ভারত সরকার তাকে সেনাবাহিনীর সর্বোচ্চ সম্মান মরণোত্তর পরমবীর চক্রে সম্মানিত করেন। যোগিন্দর সিংয়ের মতো বীর যোদ্ধার অস্থিভস্য আজও রাখা রয়েছে এই বুমলা পাসের খুব কাছে যোগিন্দর সিং মেমোরিয়ালে। 1962 সালে নুরানাং যুদ্ধের নায়ক জসবন্ত সিং রাওয়াতের জসবন্তগড়
এবং যোগিন্দর সিংয়ের এই ওয়ার মেমোরিয়াল, এই দুটো জায়গা কখনোই মিস করবেন না যারা অরুণাচল বেড়াতে আসবেন। আর এই যে ঘটনা আপনাদেরকে শোনালাম, সেটাই শোনানো হয় ভারত চীন সীমান্তের ওই বুমলা পাসে। একজন আর্মি পার্সোনাল ব্রিফিং করেন এই পুরো ঘটনার। সাধারণত এইসব জায়গায় ট্যুরিস্ট অ্যালাউ করা উচিত নয়, তবুও ট্যুরিস্ট অ্যালাউ করা হয় এই জন্যই যে ইন্ডিয়ান আর্মি পুরা লড়াই করে প্রকৃতির সাথে নিজের দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য। সেটাই কিন্তু আলটিমেট মানে ভারতবর্ষের মানুষের দেখা। আপনি আসবেন একজন পর্যটকের দৃষ্টিভঙ্গি নিয়ে, কিন্তু আপনি ফিরবেন এখান থেকে একজন ইন্ডিয়ান আর্মির ফ্যান হয়ে। আমাদের মতো সিভিলিয়ানদের যদি এখানে কেউ বলে 24 ঘন্টা থাকতে, অবস্থা খারাপ হয়ে যাবে। আমার তো 2-3 ঘন্টাতে অবস্থা খারাপ, এত ঠান্ডা। আর তার উপরে অক্সিজেনের সমস্যা। যাদের শ্বাসকষ্ট রয়েছে তারা কিন্তু সঙ্গে অক্সিজেন যে ক্যান সেটা ক্যারি করবেন। যখন আপনারা নর্থ সিকিমের দিকে যান তখন যেমন অক্সিজেন ক্যান অনেকে ক্যারি করেন, শ্বাসকষ্ট হয়, এখানে কিন্তু ক্যারি করবেন, মাঝে মধ্যে নেবেন ওটা। আর নাহলে সবকে কুরকুর রাখতে পারেন। আমারও একটু শ্বাসকষ্ট হচ্ছিলো এখানে। সময় বেলা 3:06 আমরা ফিরে এলাম হোটেলে। সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন যেমন চারিদিকে প্রচুর রোদ ছিল, মানে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া ছিল, এখন তা নয়, মেঘলা আবহাওয়া, আকাশে প্রচুর মেঘ রয়েছে, সেই সঙ্গে লাগছে হচ্ছে ঠান্ডা। এমনিতে এই জার্নিটা করে আসার পর না শরীর আর দেবে না, শরীর মানে ক্লান্ত হয়ে যাবে। এত তো পাহাড়ি পথে জার্নি, তো তারপরে এদিক ওদিক হাঁটাচলা করা, তো অনেকে কী করে আজকের দিনটা রেস্ট নিয়ে নেয়, দিয়ে নেক্সট ডে তাওয়াংয়ে থেকে বাকি যে সাইট সিনগুলো সেগুলো করে, সকাল থেকে শুরু করে বিকালে শেষ করে। হোটেল থেকে লাঞ্চ করে আবারও বেরিয়ে পড়লাম তাওয়াংয়ের 2-1টা জায়গা দেখে নেওয়ার জন্য, যার মধ্যে ছিল তাওয়াং শহরে অবস্থিত 30 ফুট লম্বা জায়েন্ট বুদ্ধ স্ট্যাচু। হাতে সময় আর শরীরে যদি এনার্জি থাকে তাহলে এই দিন বিকেলেও আপনারা তাওয়াং মনাস্ট্রি কভার করে নিতে পারেন, বিশেষ করে যারা কম সময়ের জন্য অরুণাচল ট্যুরে যাচ্ছেন। তবে হাতে সময় থাকলে এই দিন বিকেলে অবশ্যই দেখে নিন তাওয়াং ওয়ার মেমোরিয়ালের লাইট অ্যান্ড সাউন্ড শো। টিকিট 50 টাকা পার পার্সন। তবে এই টিকিট কাউন্টার থেকে বুক করতে হবে। যে হোটেলে আপনি থাকছেন তারা, না হলে যে এজেন্সির সঙ্গে আপনারা ট্রিপ করছেন তারা, বা আপনি নিজেও সকালে গিয়ে এই টিকিট বুক করে নিতে পারবেন। তবে এই টিকিটের চাহিদা বেশ ভালোই। আমরা গিয়েছিলাম রাত 8টার লাস্ট শোতে। 1962 সালে ভারত চীন যুদ্ধের ঘটনাসহ ভারতীয় সেনার বীরত্বের অনেক কিছুই এখানে দেখানো হয়। তাওয়াংয়ে ছোট্ট একটা বাঙালি হোটেলও রয়েছে, যার সন্ধান দিয়েছিল আমাদের ড্রাইভার সাহেব, এবং সে রাতের খাওয়া দাওয়ার পর্বটা ওই হোটেলেই সেরেছিলাম। কেমন ছিল সেই অভিজ্ঞতা এবারে আপনাদের সঙ্গে শেয়ার করি। এদিকে রয়েছে ভাত, এদিকে রয়েছে মুসুরির ডাল, একটা পাঁপড় আর মিষ্টি আইটেম, আর এই হচ্ছে লেবু আর হচ্ছে পেঁয়াজ। এই টোটাল আইটেমটার দাম হচ্ছে 120 টাকা। আমরা যেরকম বাড়িতে খাই একদম পিওর সেম টেস্ট, লোকাল চিকেন। হ্যাঁ, মানে আমাদের ওখানে দেশি চিকেন, দেশি চিকেন। যারা তাওয়াং আসবেন এখানে একবার খেয়ে আমাকে একটা ফিডব্যাক দেবেন। আর এখানে তো মিল সিস্টেম খাওয়া। হ্যাঁ, আপনি ভাত নিচ্ছেন, ডাল নিচ্ছেন, সবজি নিচ্ছেন, এক্সট্রা কোনো টাকা কিন্তু লাগবে না। এইরকম ছোটো ছোটো হচ্ছে মাটনের পিস, ঠিক আছে, পিস ছোট, মনে একটু কষ্ট হতে পারে যে এত ছোটো ছোটো মাংস কেন, টেস্টি আছে। সময় রাত 9:31। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। মানে খাওয়া দাওয়া গুরু নয়, গুরুতর হয়ে গিয়েছে। তাওয়াংয়ের আবহাওয়া খারাপ, টিপটিপ বৃষ্টি পড়ছে। সেলা পাস, বুমলা পাস সব জায়গাতেই টেম্পারেচার মাইনাসে নেমে গিয়েছে। এবার আগামীকাল আমাদের এখান থেকে ফিরে যাওয়ার কথা হচ্ছে বোমডিলা। তাওয়াং থেকে সকালে বেরোবো আমরা, বোমডিলা হয়তো সন্ধ্যাবেলা গিয়ে পৌঁছাবো। এবার রাস্তাঘাটের অবস্থা কেমন হবে, কী হয় বুঝতে পারছি না, দেখা যাক কালকে সকালে কি আছে কপালে। কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো। অরুণাচল প্রদেশের পরবর্তী এবং শেষ পর্বে শেয়ার করব আমাদের সম্পূর্ণ অজানা প্রকৃতির এক অন্যরকম রূপ, যে কারণে এই ট্রিপটা অন্তত আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে আজীবন। এবারে একজন ক্রিয়েটারের দৃষ্টিভঙ্গি থেকে বলি, অরুণাচল প্রদেশের ভিউজ আমাকে চূড়ান্ত হতাশ করেছে। এর কারণ হিসাবে কেউ বলেছে IPL খেলা, কেউ বলেছে একাধিক ক্রিয়েটারের সেম টপিক সেম প্লেস, কেউ বলেছে অফবিট হলে ভালো হতো, এক্সপেন্সিভ, থাম্বনেল ভালো নয়, অথবা মার্চ ইয়ার এন্ডিং। অর্থাৎ যে যা দৃষ্টিভঙ্গি থেকে কোনো না কোনো কারণ শেয়ার করেছে, আমি সবটাই গ্রহণ করেছি। টেকনিক্যাল দিকটা ছেড়ে দিলাম, কিন্তু এত কম ভিউজ এটা এক্সপেকটেশন ছিল না। যাই হোক, নিজের সাফল্য এবং ব্যর্থতা দুটোকেই মানতে হয় এবং শেয়ারও করতে হয়, তবেই আগামীর পথ চলা মসৃণ হয়। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী এবং শেষ পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।